হ্যালো এভরিবডি, আজকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের 4th ক্লাস করব। ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এটা আমাদের লেকচার নাম্বার 4। এর আগে পর্যন্ত আমাদের যে 3টে লেকচার ছিল 1, 2, 3, যারা সেগুলি এখনও কমপ্লিট করোনি তারা কমপ্লিট করে নিও, তাহলে পরের ক্লাসগুলি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের ডেভেলপমেন্ট রয়েছে, এই ডেভেলপমেন্টের কতগুলি ডোমেন রয়েছে। ডোমেন মানে কতগুলি দিক রয়েছে। সেই দিকগুলি আমরা কী কী দেখেছিলাম। আমরা একটা নিমোনিক্স বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম? আমরা বানিয়েছিলাম এই যে পিসিএস এক্সাম। আমরা কি বানিয়েছিলাম? পিসিএস এক্সাম। আচ্ছা, আমরা প্রত্যেকেই শুনেছি যে বিভিন্ন স্টেটে আলাদা আলাদা পিসিএস এক্সাম হয়, পাবলিক সার্ভিস এক্সাম হয়। তাহলে পিসিএস এক্সাম, পি ফর এক্ষেত্রে আমরা কি দেখলাম? এই যে পি ফর প্রথম যে আমাদের যেটা রয়েছে হলো পি ফর হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার হলো? সি ফর হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, এস ফর হলো সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ই ফর ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে টোটাল কতগুলি ডেভেলপমেন্ট দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে ডেভেলপমেন্টের মেনলি 4টে আমাদের ডোমেন রয়েছে। প্রথমটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, পরেরটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপরটা হলো সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে প্রথমে আমরা দেখব যে ফিজিক্যাল ডেভেলপমেন্টের বাংলা হলো শারীরিক বিকাশ। লিখে নাও এটা, শারীরিক বিকাশ। শারীরিক বিকাশ বলতে কোনটাকে বোঝাবে? আমাদের শরীরের অর্গ্যানগুলির মধ্যে যখন কোনো কিছু বৃদ্ধি পাবে, বা বৃদ্ধি হোক বা লস হোক বা কমে যাক, ইনক্রিজ অর ডিক্রিজ, যেটা আমাদের শরীরের মধ্যে হবে সেটা কি বলে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট। যেমন এক্সাম্পল দিই, সাপোজ এটা একটা শিশু, বয়স আজকের 1 ইয়ার। এই শিশু যখন বড় হয়ে যাবে, এর বয়স যখন হয়ে যাবে আমাদের 3 ইয়ার, তো তার হাইট কিছুটা তো বৃদ্ধি পাবে। এই শিশুটাই যখন আমাদের বয়স হয়ে যাবে কত? 12 ইয়ার্স, তো এই শিশুটা হাইট নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে। তো এই যে তাদের হাইটের বৃদ্ধি, কিসের বৃদ্ধি? তাদের হাইটের বৃদ্ধি। এটা কি আমরা বলবো? ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তাদের সাইজের বৃদ্ধি, মানে আজকে সাইজ ছোট, কালকে সাইজ বড় হয়ে গেল, এটাও হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তাদের এই যে শেপের বৃদ্ধি, শেপ বলতে কেমন? আজকে কোনো জিনিস, যেমন আমরা যখন এর আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম যে ন্যাটাল আর প্রি ন্যাটাল। কী পড়েছিলাম? একটা ছিল ন্যাটাল বা প্রি ন্যাটাল, আর একটা ছিল পোস্ট ন্যাটাল। ঠিক আছে, প্রি ন্যাটাল আর একটা ছিল পোস্ট ন্যাটাল। প্রি ন্যাটাল মানে হলো জন্মের আগের অবস্থা, অর্থাৎ মাতৃগর্ভের মধ্যে থাকা। তো মনে করে দেখো, আমরা আগের দিন বলেছিলাম যে মাতৃগর্ভের মধ্যে যখন কোনো শিশু থাকে তার 2 রকমের ডেভেলপমেন্ট হয়। একটা হলো সেন্টার থেকে পেরিফেরা। মাতৃগর্ভে আমরা এরকম ছোট্ট সেন্টারের মধ্যে ছোট্ট এরকম গুটিসুটি হয়ে থাকি। তো এই সেন্টার থেকে যখন আমরা বাইরের দিকে, দেখতে পাচ্ছি আমি ছবিতে আঁকছি, বাইরের দিকে আমরা যখন বৃদ্ধি পাই বা বাইরের দিকে আমরা যখন বৃদ্ধি পাই, এইটাকে বলা হয় আমাদের প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। কি বলা হয়? প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট স্পেলিং বোঝা যাচ্ছে না? আরও লিখছি, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। এবং আরেকটা কি পড়েছিলাম, যখন এই শিশুরা তাদের মাথা থেকে, মানে হেড টু টো, মাথা থেকে যখন তাদের বৃদ্ধি, টো মানে পায়ের পাতা, হেড টু টো মাথা থেকে পায়ের দিকে হয়, সেটাকে আমরা বলেছিলাম সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট। এই সাইডে আমি লিখছি সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট, সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট। তাহলে কি দেখলাম মাতৃগর্ভে 2 রকমের ডেভেলপমেন্ট হয়। একটা হলো সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট, যেটা হেড টু টো মানে মাথা থেকে পায়ের দিকে হবে। আর একটা হলো প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, মানে যেটা হয়ে গেল আমাদের সেন্টার টু পেরিফেরা। ঠিক আছে, কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে এই যে আমাদের শেপের চেঞ্জ হচ্ছে, এটাকেও আমরা বলে দেবো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আমাদের ওয়েটের চেঞ্জ, ওজনের পরিবর্তন, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আমাদের মুভমেন্ট অফ হ্যান্ড, হাতের চলাফেরা, পায়ের চলাফেরা, ফিঙ্গার, আঙুলের চলাফেরা, এগুলোকেও বলা হবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, মোট কথা ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে হলো শারীরিক যে কোনো চল চালন বা মুভমেন্ট, এই সবগুলিকে আমরা বলবো শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের এবার আমরা দেখব 2 রকমের ভাগ রয়েছে। এটা আমরা আগে পড়েছিলাম, ভালোভাবে শেষ করে নিই। এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের 2 রকমের ভাগ রয়েছে। দাঁড়াও আমি পেনটা চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট
ফিজিক্যাল ডেভেলপমেন্টের 2 রকমের ভাগ রয়েছে। দাঁড়াও, আমি পারফেক্ট পেন পাচ্ছি না। ঠিক আছে, হয়েছে এবার। একটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্টের 2 রকম ভাগ বললাম, একটা হলো গ্রস ডেভেলপমেন্ট, আর একটা হলো ফাইন ডেভেলপমেন্ট, গ্রস আর ফাইন ডেভেলপমেন্ট। আচ্ছা, গ্রস বাদ দাও, ফাইনটা শোনো। ফাইন মানে যে কোনো সূক্ষ্ম জিনিসকে আমরা বলি না ফাইন, যে কোনো সূক্ষ্ম জিনিসকে আমরা ফাইন বলি, তাই না? যেমন ধরো একটা যেগুলি খুব সূক্ষ্ম জিনিস, যেমন আমি এক্সাম্পল দিলাম, ধরো এটা আমাদের মুখমণ্ডলের উপরে এখানে কাজল দিতে হয়, তাই তো? এখানে ধরো না চোখের উপরে আমরা এখানে কাজল দিই। যখন তুমি তোমার হাতের ফিঙ্গার মানে হাতের আঙুল, তো যখন তুমি তোমার দ্বারা এটাকে বক্স করে দিই, দেখো, যখন তুমি তোমার ফিঙ্গার বা হাতের আঙুল ব্যবহার করে চোখের নিচে কাজল অ্যাপ্লাই করো বা কাজল দাও, বা হাত দিয়ে কোনো সুতো, হাতের আঙুল দিয়ে কোনো সুতো লাগাও, এগুলি সব হলো ফাইন ডেভেলপমেন্ট। আর গ্রস ডেভেলপমেন্ট কোনগুলি? যখন তোমার দেহের বড় বড় অর্গানগুলি, ঠিক আছে, বাংলাতে লিখি, যখন তোমার দেহের বড় বড় বিভিন্ন অর্গানগুলি কাজ করে, মুভমেন্ট করে। যেমন তোমার লেগ মানে পা, তোমার হ্যান্ড মানে হাত, তোমার পুরো বডির আরও বড় বড় অর্গান, এইগুলি যখন কোনো কাজ করে সেগুলিকে বলবো গ্রস ডেভেলপমেন্ট। যেমন তুমি পায়ে করে লাথি মেরে ফুটবল খেলা করলে, এটা হবে গ্রস ডেভেলপমেন্ট। তুমি হাতে করে একটা বলকে জোরে ছুঁড়ে দিলে, এটা হবে গ্রস ডেভেলপমেন্ট। বুঝতে পারছো? এগুলি হলো গ্রস ডেভেলপমেন্ট। তাহলে দেখে নিই, তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট 2 রকম। প্রথমেই আমরা দেখলাম গ্রস ডেভেলপমেন্ট। এই গ্রস ডেভেলপমেন্ট কোনটা বললাম? মুভমেন্ট উইথ লার্জার মাসেলস। যখন আমাদের শরীরের লার্জার বড় অংশগুলিকে, বড় মাসেলগুলি, যেমন কি হ্যান্ড মানে লেগস মানে পা, হ্যান্ড মানে হাত, আর্ম মানে হাত, এইগুলি হেল্প করে আমাদেরকে হাঁটতে, স্ট্যান্ড দাঁড়াতে, সিট বসতে, রান দৌড়াতে, জাম্প করতে, লাফাতে, বলিং করতে, এইগুলিকে বলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, বুঝতে পারা গেল? আর ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যেই আরেকটা ভাগ আমরা কি দেখলাম? ফাইন মোটর ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলা হয় গ্রস মোটর ডেভেলপমেন্ট, এটাকে বলা হবে ফাইন মোটর ডেভেলপমেন্ট। মানে যেখানে মুভমেন্ট বোঝাবে সেখানে মোটর কথাটা থাকবে। ফাইন মোটর ডেভেলপমেন্ট মানে কি? ফাইন মোটর ডেভেলপমেন্ট মানে হলো যে ফাইন অর্গানগুলি, সূক্ষ্ম অর্গানগুলি, মোটর মানে হলো মুভমেন্ট করবে, এবং মুভমেন্ট করার মাধ্যমে বিভিন্ন স্কিল মানে কাজ করবে, এই আর কি। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে কি দেখব, ফাইন মোটর স্কিল বলতে কি দেখব? মুভমেন্ট অফ অল স্মল মাসেল। আমাদের শরীরের যে স্মল মাসেল রয়েছে, সেইগুলি যখন মুভমেন্ট করার মাধ্যমে কোনো কাজ করব। যেমন শরীরের ছোট অর্গানগুলির নাম কি, মাসেলগুলির নাম কি? চোখ হতে পারে আমাদের একটা ছোট্ট অর্গান, তাহলে চোখ। হ্যান্ড নয়, এটা আসলে হ্যান্ডের বিভিন্ন ফিঙ্গার বলতে পারো, হ্যান্ড না, এটা ফিঙ্গার। ঠিক আছে, এটা হলো ফিঙ্গার। হুইচ হেল্প আস রাইটিং, যেগুলো আমাদেরকে রাইটিং লিখতে হেল্প করে, ড্রয়িং আঁকতে হেল্প করে, থ্রোয়িং ছুঁড়তে, গ্র্যাস মানে ধরতে, গ্র্যাব মানেও ধরা, এগুলিতে হেল্প করে। যেমন আমি একটা পেন ধরেছি, এটা একটা ধরে নাও পেন, তো পেন ধরেছি, তো এটা একটা সব থেকে সূক্ষ্ম অর্গানগুলিকে হেল্প নিচ্ছে, এটা হবে ফাইন মোটর ডেভেলপমেন্ট। ক্লিয়ার হলো? তাহলে ফাইন মোটর ডেভেলপমেন্ট আর গ্রস মোটর ডেভেলপমেন্টের মধ্যে। তারপরে কি রয়েছে? পিক আপ সামথিং উইথ ফিঙ্গার অ্যান্ড থাম। ধরো তুমি তোমার আঙুল দিয়ে কোনো কিছুকে ধরছো, বা থাম মানে বুড়ো আঙুল দিয়ে কোনো কিছুকে ধরছো, এইগুলি হলো সবসময় আমাদের ফাইন মোটর ডেভেলপমেন্টেরই একটা অংশ। ফাইন মোটর ডেভেলপমেন্টেরই একটা অংশ। ক্লিয়ার হলো? এবার এক্সামে কী হয়, কিছু আমাদের এক্সাম্পল দিয়ে দেয়। সাপোজ বলে দেওয়া হলো যে একটা ছোট্ট ছেলে ড্রয়িং করছে, এক্ষেত্রে তার কোন স্কিল, গ্রস নাকি ফাইন? ড্রয়িং করছে, তাহলে এটা কি গ্রস নাকি ফাইন? গ্রস নাকি ফাইন? তো অবভিয়াসলি ড্রয়িং করছে, ছোট্ট অর্গানগুলিকে ব্যবহার করছে, মানে এটা ফাইন স্কিল হবে। পেন্ট করবো আমরা কি পা দিয়ে পেন্ট করব? একদম না, হাত দিয়ে, হাতের আঙুল দিয়ে ছোট্ট অর্গান ব্যবহার হচ্ছে, এটাও হবে ফাইন মোটর ডেভেলপমেন্ট। রাইটিং,
আঙুল দিয়ে রাইট করব, এটাও হবে ফাইন। অ্যাপ্লাইং কাজল মানে চোখে কাজল দেওয়া, এটাও হবে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তাহলে সবগুলি আমরা দেখলাম। এবং আরেকটা কথা মাথায় রাখবো যে জেনারেলি আমাদের ডেভেলপমেন্টটা জেনারেলি কী হয়, গ্রস থেকে ফাইনের দিকেই যায় আসলে। বুঝে গেল কীভাবে আমি বললাম এটা? একটা কথা তুমি ভাবো, দাঁড়াও, আচ্ছা এই শিশুটাকে তুমি দেখো তো, এই শিশুটা আজকে না হয় এর বয়সও হয়ে গেল, ধরে নাও এটা দেখে যা লাগছে এর বয়স হলো 8 ইয়ার্স। একদিন এই শিশুটা যখন ছোট ছিল তখন তার বয়স ছিল সাপোজ 2 ইয়ার্স, আচ্ছা 2 ইয়ার্সও বড় হয়ে যাচ্ছে, 1.5 ইয়ার্স। 1.5 বছর যখন বয়স ছিল এই শিশুটার, তো সেই শিশুটা যখন তার কোনো কিছু খিদে পেত, তার কোনো সমস্যা হতো, তার যে কোনো কাজ করার একটাই অংশ ছিল কান্নাকাটি করা। এবং কিভাবে কান্নাকাটি করতো সে? পুরো শরীরের বিভিন্ন অর্গানগুলিকে কাজে লাগে। মনে করো একটা ছোটো বাচ্চা কেমনভাবে কান্নাকাটি করে, তার কি শুধু চোখ দিয়ে জল বের হয়? না, সে হাত পা, তার পেট, মাথা সব কিছু নেড়ে নেড়ে কান্নাকাটি করে। তার মানে কি, সে কোনটা ব্যবহার করছে এখন যখন সে ছোট্ট অবস্থায় রয়েছে? তখন যদি আমরা দেখি সে কিন্তু গ্রস মোটর ডেভেলপমেন্ট স্কিল ব্যবহার করছে, তাই না? কিন্তু এই ছেলেটাই যখন বড় হয়ে যায়, অর্থাৎ এর বয়স যখন 8 বছর, 12 বছর, 20 বছর হয়ে যায়, এই ছেলেটাই তখন আর কান্নাকাটি করার সময় তার শরীরের প্রতিটা অংশ ব্যবহার করে না। অর্থাৎ সে মানে হাত পা ছোড়াছুড়ি করে না। সে কান্না করার সময় সূক্ষ্ম জাস্ট তার চোখটাকে ব্যবহার করবে, জাস্ট তার চোখ থেকে কিছু অশ্রু বের হবে। তার মানে কি, ফাইন মোটর ডেভেলপমেন্ট। তাহলে তুমি খেয়াল করে দেখো, ছোট্টবেলায় যখন আমরা কোনো কাজ করি তখন আমরা আমাদের শরীরের বিভিন্ন নয় সব অর্গানগুলিকেই মোটামুটি কম বেশি কাজে লাগাই। মাথা চুলকাই, পায়ে করে লাথি মারি, হাতে করে কোনো কিছু থাকলে ফেলে দিই, ছোটোবেলায় এই সবগুলি করি। তার মানে আমরা এখন গ্রস ডেভেলপমেন্ট করছি, গ্রস মোটর স্কিল ব্যবহার করছি। আর বড় হলে যে জায়গায় প্রবলেম, সাপোজ ছোটোবেলায় তোমাকে একটা মশাই কামড়িয়েছে তোমার পায়ে, তো তুমি সেই মশাটাকে তাড়াতে পারবে? নিশ্চয়ই পারবে না। এবং পারবে না বলে পুরো শরীরের সমস্ত অর্গ্যান দিয়ে কান্নাকাটি করবে। কিন্তু তুমি বড় হয়ে গেছো, এখন তোমার বয়স ধরে নাও 10 বছর। তো এই সময় কি, এই যে 10 বছরের বয়স, এই সময় তুমি নিশ্চয়ই কোনো মশাকে লাগলে নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ তোমার পায়ের সেই জায়গাটুকু নড়িয়ে মশাটাকে সরিয়ে দেবে, তাই না? এটা হবে কিন্তু ফাইনের দিকে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে আমরা কি দেখলাম? একটা পয়েন্ট আমরা দেখলাম, জেনারেলি শিশুর নয় মানুষের ডেভেলপমেন্ট হয় গ্রস থেকে ফাইনের দিকে। অর্থাৎ প্রথমে সে দেহের সমস্ত অর্গ্যান, সমস্ত অঙ্গগুলিকে কাজে লাগায়। ধীরে ধীরে সে এটা শেখে যে স্পেসিফিক অর্গ্যানগুলিকে কাজে লাগানোর জন্য সে সক্ষম হয়ে ওঠে। প্রথমে সমস্ত অর্গ্যানগুলি কাজে লাগাতে শেখে, তারপরে স্পেসিফিক যেখানে প্রবলেম শুধু সেইটুকু সে কাজে লাগাবে, মুভমেন্ট করবে, ঠিক আছে? তাহলে ফাইন মোটর ডেভেলপমেন্টের বা ফাইন মোটর স্কিলের কিছু এক্সাম্পল, এই যে দেখো সে শুধু হাত নিয়ে খেলা করছে, হাতের আঙুল নিয়ে খেলা করছে। তাহলে যখনই খালি জাস্ট ফিঙ্গার, এটা কিন্তু ফাইন মোটর ডেভেলপমেন্টের এক্সাম্পল। তারপরে আর কি রয়েছে, এই যে দেখো কোনো কিছু ড্রয়িং করা, এটা ড্রয়িং করছে, এইগুলি সবই হলো পেন্সিল, এক কথায় পেন্সিল অ্যাক্টিভিটি বা পেন্সিল গ্রিপ মানে হলো ধরা, পেন্সিল ধরা, পেন ধরা, এইগুলি সব হলো ফাইন মোটর ডেভেলপমেন্টেরই অন্তর্গত। আচ্ছা এবার একটা প্রশ্ন হবে, একটা ব্যাটসম্যান ব্যাটিং করছে, বা একটা ব্যাটসম্যান, সেটা থাক, এটা দরকার পড়বে, বা একটা ব্যাটসম্যান এই যে দেখো বোলিং করছে, কি করছে? বোলিং করছে। এক্ষেত্রে কোন রকমের অ্যাক্টিভিটি হচ্ছে বলো তো? এটা কি ফাইন মোটর ডেভেলপমেন্ট নাকি গ্রস মোটর ডেভেলপমেন্ট? টাইম দিলাম, বলো, চারটে লেখো, তাড়াতাড়ি লেখো, নিজেদের তাসল্লির জন্য লেখো অ্যাটলিস্ট। দেখো, যেহেতু বল করার সময় এ তার আঙুলের বিভিন্ন আঙুলগুলিকে অর্থাৎ ফিঙ্গারগুলিকে ব্যবহার করছে, তো ফিঙ্গার ব্যবহার করার জন্য এটা হয়ে গেল তো একটা ফাইন, ঠিক আছে? ফিঙ্গার ব্যবহার করার জন্য এটা ফাইন তো হয়ে গেল, ঠিক আছে? এবং বোলিং করার সময় নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোলিং হয় না, তাই তো? বোলিং করার সময় তাকে রানিংও করতে হয়,
দৌড়াতেও হয়। যেহেতু দৌড়ানোর সময় তার লেগটা কাজ করে, ওই জন্য এটা একটা গ্রস মোটর স্কিল। আর ফিঙ্গার কাজ করছে ওই জন্য একটা ফাইন মোটর স্কিল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটা গ্রস প্লাস ফাইন বোথ। একটা ক্রিকেটার বোলিং করার সময় গ্রস আর ফাইন দু ধরনের স্কিলই ব্যবহার করে, দুটো মোটর স্কিলই ব্যবহার করে। এটা একটা কোয়েশ্চেন হয়। এই যে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা ঠিক এমন হয়, এ ক্রিকেটার ইজ বলিং, একটা ক্রিকেটার বলিং করছে, নাও হি ইজ ইউজিং হুইচ মোটর স্কিল, এখন সে তার কোন মোটর স্কিল ব্যবহার করছে। তো এর উত্তর আমরা কি দেখলাম? আমরা দেখলাম দুটোই, বোথ। বোথ বলতে কী কী দেখলাম? সবার প্রথমে দেখলাম ফাইন মোটর স্কিল, আর এরই সঙ্গে দেখলাম গ্রস মোটর স্কিল। ঠিক আছে, দুটোই হবে। এবার ফাইন মোটর স্কিল আর গ্রস মোটর স্কিলের মধ্যে কিছু মানে ওয়ান লাইনার হিসেবে আমি কিছু ডিফারেন্স লিখে দিয়েছি। ফাইন মোটর স্কিলে কেমন ধরনের মাসেলস ইউজ হয়? স্মল মাসেলস মুভমেন্ট হয়। আর কিন্তু গ্রস মোটরের ক্ষেত্রে লার্জার মাসেল মুভমেন্ট হয়। ফাইন মোটরের এক্সাম্পল, রাইটিং লেখার সময়, ড্রয়িং আঁকার সময়, গ্রাসপিং মানে কোনো কিছু ধরার সময়, স্টিচিং মানে হলো কী বলে এটাকে, সেলাই করার সময়, থ্রো মানে ছোড়া, কোনো বল ছোড়ার সময়। আর গ্রস মোটর স্কিল এক্সাম্পল কি, সিট, ওয়াক, রান, এগুলি সবগুলিতেই বড় বড় অর্গ্যান ব্যবহার হয়। যেমন সিটিং করতে কী লাগে? লেগ লাগে। ওয়াক করতে কী লাগে? লেগ। রান করতে কী লাগে? লেগ। এই সব কটাই হলো গ্রস মোটর স্কিল। চলো এরপরে আমরা দেখব, আমরা কি দেখেছিলাম পিসিএস এক্সাম, তোমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো। এরপরে আমরা করব সি মানে কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে চলো কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখি, কগনিটিভ ডেভেলপমেন্টের বাংলা টার্মটাই প্রথম ইম্পর্টেন্ট। এটা হলো কি, জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ। প্রথম প্রশ্ন হবে এটাই যে এদের বাংলা টার্মটা কি, জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ। দেখি চলো, কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় আসলে, জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বলতে কি বোঝায়? এটা জেনারেলি বোঝায়, কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে বোঝায় দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এবিলিটি অফ থিঙ্কিং, রিজনিং, মেমোরি, ইম্যাজিনেশন। কিছুই বুঝলে না। আসলে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ বলতে বোঝানো হয়েছে আমাদের চিন্তা করার ক্ষমতা, অর্থাৎ থিঙ্কিং। তারপরে রিজনিং, এটা কি বোঝায়? আমাদের রিজনিং মানে কি, যুক্তি তর্ক দেওয়ার যে ক্ষমতা, তাকে বোঝায়। আর কি রয়েছে? ইম্যাজিনেশন, মেমোরি। আচ্ছা, ইম্যাজিনেশন বলতে আমরা কি বুঝি? এখানে লেখা আছে, মার্ক করে করিয়ে দিই। ইম্যাজিনেশন বলতে কি বুঝি? ইম্যাজিনেশন বলতে আমরা বুঝি কোনো জিনিসকে কল্পনা করার ক্ষমতা, কোনো জিনিসকে কল্পনা করার ক্ষমতা। এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা কি বোঝানো হয়? তাহলে এক কথায় কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ বলতে কি বোঝায়? জেনারেলি এটা বোঝায় যে আমাদের কোনো জিনিস এবিলিটি, আমাদের কোনো জিনিস থিঙ্কিং করার, কোনো বিষয়ে চিন্তা করার ক্ষমতা, কোনো বিষয়ে রিজনিং অর্থাৎ রিজন ব্যবহার করার, অর্থাৎ লজিক, যুক্তি ব্যবহার করার ক্ষমতা, অথবা মেমোরি আমাদের স্মৃতিকে কাজে লাগানোর ক্ষমতা, ইম্যাজিনেশন বিভিন্ন কল্পনা করার ক্ষমতা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং ভাষার বিকাশ ঘটানো, এই যে ক্ষমতা, সবগুলি মিলিয়ে আমাদের তৈরি হয় কগনিটিভ ডেভেলপমেন্ট, যাকে বাংলায় বলি জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ। বুঝা গেল? প্রচুর সমস্যা থাকে যে স্যার কগনিশন মানে কি বা কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি। এটার মানে কিছুই না, ইম্যাজিনেশন করার ক্ষমতা। ঠিক আছে? যেমন আমি ধরো তোমাকে বললাম যে একটা এসে লেখো। ধরো বললাম তোমরা লেখোনি প্যারাগ্রাফ, তো আমি ধরো বললাম একটা প্যারাগ্রাফ লেখো যে হাউ টু স্টপ পলিউশন, কীভাবে পলিউশন কমাবে, পলিউশন মানে দূষণ, কীভাবে দূষণ কমাবে, এই নিয়ে তোমরা একটা এসে লেখো। তাহলে এসে লিখতে গিয়ে তোমরা বিভিন্ন রকমের মতামত দেবে। কেউ বলবে স্যার গাছ লাগানো বেশি করব, কেউ বলবে স্যার পুরনো গাড়ি চালানো কম করব, তাহলে কম পলিউশন হবে, কেউ বলবে স্যার কাঠ কয়লা কম পোড়াবো, কেউ বলবে বিভিন্ন মতামত। এই যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, এই যে রিজনিং, যুক্তি দেওয়ার ক্ষমতা, এগুলিকে আমরা বলে থাকি কগনিশন বা কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে? ক্লিয়ার হলো কগনিটিভ কি, কগনিটিভ ডেভেলপমেন্ট কি। তাহলে আগেরটা ছিল ফিজিক্যাল,
অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ অর্থাৎ গায়ে গতরে বড় হবে। আর এবার হলো আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ বুদ্ধি, চিন্তা ভাবনা করার ক্ষমতা বাড়বে। দেখি এবার আমরা আগেও পড়েছি, আমরা নম চমস্কির কাছে পড়েছি, তাই তো? আমরা নম চমস্কির চ্যাপ্টারে পড়ে নিয়েছিলাম যে আমাদের ব্রেনের দুটো পার্ট থাকে, আমাদের ব্রেনের দুটো পার্ট থাকে, এটা আমাদের হিউম্যান ব্রেন। এই হিউম্যান ব্রেনের দুটো পার্ট থাকে, একটা হলো লেফট ব্রেন, একটা হলো রাইট ব্রেন, ঠিক আছে? এই লেফট ব্রেনে একটা ডিভাইস থাকে, যে ডিভাইসটা আমাদের ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে হেল্প করে, সেই ডিভাইসটার নাম হলো ল্যাড। এবার তোমাদের কাছে কোয়েশ্চেন হলো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ল্যাড? আমি জানি সবার মনে আছে, তাড়াতাড়ি লিখে দাও তোমরা, জেনারেল কমেন্টে লিখে দাও তোমরা, কমেন্টে যেন লেখা থাকে উত্তরটা। এটা প্রথম প্রশ্ন হলো যে ল্যাডের ফুল ফর্ম কী? লিখে দাও তোমরা, এটা পজ করে লিখে দিয়েছো, এবার আমি উত্তরটা বলে দিই। তাহলে ল্যাডের ফুল ফর্ম হলো কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাই তো? ল্যাডের ফুল ফর্ম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এবার এই ল্যাডের বা এক সেকেন্ড এখানে লিখি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ যে জিনিসটা আমাদের ল্যাঙ্গুয়েজকে প্রডিউস করতে হেল্প করবে তাকে আমরা বলবো ল্যাড। এবার এই ল্যাড ব্রেনের কোন পার্টে রয়েছে? অবভিয়াসলি নান আদার দেন লেফট পার্টে রয়েছে, ঠিক আছে? ব্রেনের দুটো পার্ট রয়েছে, একটা হলো লেফট, একটা রাইট। যেমন ল্যাডের স্পেলিং এল দিয়ে শুরু, এল ফর লেফট, মনে রাখবে, এল মানেই লেফট। তাহলে ল্যাড থাকে ব্রেনের লেফট সাইডে। আর তাহলে আমাদের ব্রেনের লেফট সাইড এই লজিক অর্থাৎ বুদ্ধি, চিন্তা ভাবনা অর্থাৎ কগনিটিভের সমস্ত জিনিস সব আমাদের লেফট ব্রেন সামলায়। আর রাইট ব্রেনের কাজ কি? রাইট ব্রেন কাজ করে বিভিন্ন ক্রিয়েটিভিটি অর্থাৎ মিউজিক, পোয়েম, কবিতা লেখা, পোয়েট্রি, গল্প লেখা, এই কবিতা লেখা, গল্প লেখা, এগুলি সব হলো রাইট ব্রেনের কাজ। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হলো। প্রথম প্রশ্ন হলো তোমাদের কাছে, প্রথম প্রশ্ন দাঁড়াও, এই যে এখানেই লিখি কোয়েশ্চেনগুলি, আমি তোমরা কমেন্টে উত্তর দেবে। প্রথম প্রশ্ন হলো, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস থাকছে তো তোমরা কমেন্টে লিখবে। প্রথম প্রশ্ন হলো ল্যাডের ফুল ফর্ম কী? দ্বিতীয় প্রশ্ন হলো হু হ্যাজ গিভেন, এটা হ্যাড করি, হু হ্যাড গিভেন দি আইডিয়া অফ ল্যাড? ল্যাডের আইডিয়া কে দিয়েছে? তৃতীয় প্রশ্ন হলো যে ল্যাড হুইচ সাইড অফ ব্রেন? ব্রেনের কোন সাইডে থাকে, লেফট নাকি রাইট? ফোর্থ কোয়েশ্চেন হলো যে কগনিটিভ বা কগনিশন ইজ ইন আওয়ার ড্যাশ ব্রেন? আমাদের লেফট ব্রেনে থাকে কগনিশন নাকি রাইট ব্রেনে থাকে? কগনিশন মানেই কগনিটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেনটা আমি ওপরে লিখছি। 5 নম্বর কোয়েশ্চেনটা হলো যে ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, সৃজনশীলতা আমাদের ব্রেনের ড্যাশ সাইডে থাকে বা ড্যাশ ব্রেনে থাকে, কোন ব্রেনে থাকে, লেফট নাকি রাইট? ঠিক আছে, এখনও একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, 6 নম্বর কোয়েশ্চেন হবে, আমি এটা এখানেই লিখছি, এই নিচেই লিখছি। 6 নম্বর কোয়েশ্চেন হলো যে মিউজিক ইজ ইন আওয়ার ড্যাশ ব্রেন? মিউজিকও আমাদের কোন ব্রেনে থাকে বলো, লেফট নাকি রাইট? তাহলে সব কটা ক্লিয়ার হবে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবে এগুলি তোমরা, ঠিক আছে? আমি এখনও বলে দিচ্ছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট হলো আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা করার ক্ষমতা, বিভিন্ন রিজনিং যুক্তি দেওয়ার ক্ষমতা, মেমোরি স্মৃতি মনে রাখার ক্ষমতা, ইমাজিনেশন কল্পনা করার ক্ষমতা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষার বিকাশের ক্ষমতা। ব্রেনের দুটো পার্ট থাকে, একটা হলো রাইট, একটা হলো লেফট, একটা হলো রাইট। লেফট ব্রেনে থাকে ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, খালি লেফট ব্রেনই আমাদের সমস্ত লজিক, চিন্তা ভাবনা, যুক্তি, হিসাব নিকাশ সব সামলে নেয়। আর রাইট ব্রেনে আমাদের ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা এরকম টাইপের কাজগুলি করে, যেমন মিউজিক তৈরি, পোয়েম তৈরি, এগুলি সব থাকে, ঠিক আছে? এরপরে আমরা পড়ব সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক বিকাশ। এটার কাজ কি? এটার কাজ হলো আমরা যখন কোনো সমাজে বাস করি, দেখো এটা হলো সোশ্যাল ডেভেলপমেন্ট, এটা হলো একটা সমাজ। সমাজ কাকে বলে? যেখানে আমাদের চারিদিকে বিভিন্ন মানুষ বসবাস করবে,
এবং সেই মানুষগুলি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে এবং কিছু ল, কিছু আইন, কিছু রুলস, এই সমস্ত নিয়মকানুন থাকবে যেগুলিকে আমরা মানতে বাধ্য হব। এটা কি বলবো? সমাজ, তাই তো? তাহলে সমাজ কি? সমাজ হলো কিছু ভ্যালু থাকবে, ভ্যালু মানে কিছু নিয়মকানুন, কিছু নর্মস, নিয়মকানুন থাকবে, কিছু মোরাল, কিছু নীতি থাকবে, যেগুলিকে আমাদেরকে সমাজে থাকতে গেলে সেগুলিকে অ্যাপ্রুভ করতে হবে। এবং এই যে সমাজে থাকার জন্যে সেই সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে নেওয়ার, অ্যাডাপ্টিং মানে সেই নিয়ম, প্রসেস অফ অ্যাডাপ্টিং, ইনস্টলিং, মানে যেমন ফোনের মধ্যে, যেমন ধরো তুমি একটা কোনো গেম ডাউনলোড করলে, ঠিক আছে, সাপোজ তুমি একটা নতুন গেম ডাউনলোড করলে, যেমন তুমি ইনস্টাগ্রাম ডাউনলোড করলে, তাহলে এই ইনস্টাগ্রাম ডাউনলোড করার পরে ফোনের মধ্যে যেমন ইনস্টল হয় প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে, ঠিক সেরকম প্রতিটা মানুষের মধ্যেও সমাজে থাকার জন্য কিছু গুণকে ইনস্টল হতে হবে, কিছু তাদের নীতিবোধকে ইনস্টল হতে হবে, অ্যাডাপ্ট হতে হবে। তাহলে তাদের বিভিন্ন ভ্যালু নর্মস এগুলো সব মানে হলো নীতি, আইন, এরকম টাইপের, মানে বোঝা গেল? ভ্যালু মানে হলো মূল্যবোধ বা নীতিবোধ বলতে পারো, মোরাল মানে হলো নীতি, নর্মস মানে হলো নিয়মকানুন। এই সমস্ত জিনিসগুলিকে আমাদেরকে অ্যাডাপ্ট করার ক্ষমতা, ইনস্টল করা অর্থাৎ নিজেদের মধ্যে প্রবেশ করানোর ক্ষমতা, এই যে সমাজের বিভিন্ন নিয়ম কানুন এইগুলিকে আমরা বিশ্বাস করার বা মানার ক্ষমতা, এবং এর জন্যে আমাদের যে বিহেভিয়ার, যে ব্যবহার, সেটা কি আমরা বলবো সোশ্যালাইজেশন, অর্থাৎ এর বাংলা টার্ম হলো কি সামাজিকীকরণ। এটাকে নিয়ে একটা কমপ্লিট আলাদা চ্যাপ্টার রয়েছে। তাহলে সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন মানে কি? সামাজিকীকরণ। তাহলে সামাজিকীকরণ কাকে বলে বুঝতে পারলাম? বুঝলাম যে সমাজের বিভিন্ন রীতিনীতিগুলিকে মানার যে ক্ষমতা তৈরি করে দেয় তাকে আমরা বলে থাকি সোশ্যালাইজেশন। ঠিক আছে, চলো নেক্সট দেখি এটা কি বলা হয়েছে। ইট ইজ এ লাইফ লং প্রসেস স্টার্টিং ফ্রম ইনফ্যান্সি টু ডেথ। অবশ্যই আমরা যেদিন জন্মগ্রহণ করলাম সেদিন থেকেই আমাদের মধ্যে সামাজিকীকরণের ক্ষমতা চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত এই ক্ষমতা আমাদের চলেই যাচ্ছে। ঠিক আছে, এটা বলার কিছু, বোঝার কিছুই নেই। তোমরা সবাই জানো আগে তোমরা অসভ্য টাইপের ছিলে, এখন তোমরা সভ্য হয়ে যাচ্ছ। আগে তোমার কাছে তোমার একটা চকলেট কেউ কেড়ে দিলে কান্নাকাটি করতে, এখন তুমি বড় হয়ে ম্যাচিওর হচ্ছ, এখন তোমার কাছে কেউ কিছু কেড়ে নিলে তুমি হুট করে কাঁদবে বাট সামনে কাঁদবে না, অ্যাটলিস্ট মান সম্মান বজায় রাখবে। তাহলে সোশ্যাল ডেভেলপমেন্টও আমাদের ক্লিয়ার হলো। এরপরে রয়েছে আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট মানে ওই একই জিনিস। কেমন জিনিস? এই যে দেখো, এই যে খেলনাটা দেখতে পাচ্ছ তুমি, এই খেলনাটা আসলে এই শিশুটার, বুঝতে পারছো না? এই যে খেলনাটা দেখতে পাচ্ছ, এই খেলনাটা এই শিশুটার, কিন্তু এই খেলনাটা কেড়ে নেওয়ার জন্য এই শিশুর হয়তো রাগ হয়েছে, এবং এর রাগ হওয়াটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে হ্যাঁ এ রেগে আছে, তাই তো? দেখতে পাচ্ছ যে এ রেগে আছে। এবার আজকে এই ছেলেটার 2 বছর বয়স বলে এর নিজের রাগটাকে প্রকাশ করে ফেলছে। এই ছেলেটাই যখন 18 বছর বয়স হবে, এর সামনেই তুমি এই পুতুলটাই তুমি কেড়ে নাও না কেন, এর দুঃখ আজও এর মনের মধ্যে রাগই হবে, কিন্তু আজকে সে এই রাগটাকে কি করতে শিখেছে? কন্ট্রোল করতে শিখেছে। আজকে সে এই তার রাগটাকে কন্ট্রোল করতে শিখেছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে শিখেছে। অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট কি? আর কিছুই না, তোমার বিভিন্ন ইমোশনগুলিকে কন্ট্রোল করা ছাড়া আর কিছুই না। তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় সময়ের সঙ্গে সঙ্গে তোমার বিভিন্ন ইমোশনগুলিকে নিয়ন্ত্রণ করা। ক্লিয়ার হলো? তাহলে পড়ে নিই, এখানে দেখি কী লেখা রয়েছে। ইমোশনাল ডেভেলপমেন্ট ইজ অল অ্যাবাউট ম্যানেজিং ইউর ইমোশন। যেটা বললাম, তুমি তোমার ইমোশনকে কীভাবে ম্যানেজ করছো সমাজের সামনে, মানুষের সামনে, সেটাই হলো ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশন, এবার একটা কথা মাথায় রাখবো, ইমোশন আর কগনিশন এই দুটোই হলো ইন্টার রিলেটেড। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হয়, এই দুটোই হলো কি ইন্টার রিলেটেড। কেমন করে ইন্টার রিলেটেড? আগে বলো ইমোশন মানে কি? ইমোশন মানে বললাম যে তোমার রাগ হতে পারে, তোমার ভয় হতে পারে, তোমার দুঃখ হতে পারে, এগুলি একটা ইমোশন। আর কগনিশন মানে কি? এর আগেরতেই পড়ালাম। কগনিশন মানে, কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি বোঝায়? ক্রিয়েটিভিটি, তোমার বিভিন্ন সৃজনশীল ক্ষমতা। আমি লিখে দিলাম সৃজনশীল ক্ষমতা। এবার তুমি একটা কথা ভাবো, আমি একটা ছেলেকে বা আমি ধরো তোমাকেই বা একটা ছেলেকে আমি খুব
খুব চাপ দিলাম, খুব বেশি চাপ দিলাম বা খুব বেশি ভয় দেখালাম, ছেলেটা এখন ভয় পেয়ে রয়েছে। এই ভয় পাওয়া অবস্থায় সে কি মনের মতোভাবে কোনো কাজ ভালোভাবে এক্সিলেন্ট ওয়েতে করতে পারবে? পারবে না, কারণ তার মনের মধ্যে ভয় চলছে। এটাই বলা হয়েছে যে ইমোশন আর কগনিশন ইন্টার রিলেটেড। যদি তোমার ইমোশনটা বেড়ে যায়, কগনিশন কাজ কম করবে। মানে তুমি রেগে বেশি গেলে বুদ্ধি কম কাজ করবে, হয় না? রাগের মাথায় অনেক কিছু করে ফেলি, কারণ ইমোশন যখনই হাই হয়ে যায়, কগনিশন তখনই লো হয়ে যায়। আমি রেগে গেলে আমার বুদ্ধি কমবে, আমি ভয় পেয়ে গেলে আমার ক্রিয়েটিভ ক্ষমতা কমবে, আমি দুঃখিত থাকলে আমার ব্রেন কম চলবে। ব্রেন কম চলা মানে কি? কগনিশন কমে যাওয়া। তাহলে দুটোই ইন্টার রিলেটেড। তাহলে আমরা কত রকমের ডেভেলপমেন্ট দেখলাম? আমরা দেখলাম টোটাল দেয়ার আর মেনলি 4 টাইপস অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, 4 রকমের ডেভেলপমেন্ট আমরা দেখেছি। PCS এক্সামিনেশন, পি ফর দেখলাম ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে আর কিছুই না মোটর ডেভেলপমেন্ট। আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে শারীরিক বিকাশ, আর মোটর ডেভেলপমেন্ট মানে হলো যে শরীরের বিভিন্ন অর্গানগুলি যখন তোমার মুভমেন্ট করবে, ঠিক আছে, যেমন লেগ, হ্যান্ড, এগুলি যখন মুভমেন্ট করবে সেটা হলো মোটর ডেভেলপমেন্ট। যেমন গাড়ির মোটর চলে, ঠিক সেরকম আমাদের শরীরের অর্গানগুলিও চলবে। এবং এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের কেমন হয়? ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের কেমন হয়? গ্রস থেকে ফাইনের দিকে হয়। ছোটোবেলায় তোমরা কান্নাকাটি করতে বেশি বেশি, এবং শরীরের সমস্ত অর্গানগুলিকে কাঁপিয়ে নাড়িয়ে কান্নাকাটি করতে। যখন তোমরা বড় হলে তোমরা ফাইন জাস্ট চোখের পাশ দিয়ে জল বের হবে, আর কিচ্ছু হবে না। তারপরে ছিল আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলে থাকি থিঙ্কিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আরও হতে পারে বিভিন্ন জিনিস, রিজনিং অর্থাৎ যুক্তি লাগানো, এই সবগুলি হতে পারে। তারপর রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক বিকাশ। যেমন এই সামাজিক বিকাশের মধ্যে কতগুলি ইম্পর্ট্যান্ট টার্ম রয়েছে, সেই টার্মগুলি কী কী দেখি। প্রথমেই রয়েছে আমাদের জেন্ডার, তারপর রয়েছে সেক্স, তারপর রয়েছে রুল, মোরালিটি। সবার প্রথমে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা সবাই জেন্ডার আর সেক্সকে একটাই ভাবি, বাট জেন্ডার আর সেক্স কিন্তু পুরোপুরি আলাদা। কেমনভাবে আলাদা বলে দিই শোনো। একদিকে রয়েছে জেন্ডার, একদিকে রয়েছে সেক্স। মনে রাখবে, তোমরা যেন এটাকে নোটস বানিয়ে নেবে, যে মনে রাখবে সেক্স কিন্তু হলো বায়োলজিক্যাল। কেমন বায়োলজিক্যাল? তুমি জন্মগ্রহণ করার সময়ে তোমার বার্থের টাইমে যেটা দিয়ে তোমাকে ওপরওয়ালা পাঠিয়েছে, সেই অর্গানটাকে আমরা বলবো বায়োলজিক্যাল। এটাই হলো সেক্স। তুমি ছেলে না মেয়ে, এটাই হলো সেক্স। ঠিক আছে, যেটা তুমি বায়োলজিক্যাল পেয়েছো, তুমি যেটা তোমার শরীরের মধ্যে দেখা যায়, ঠিক আছে, এটাই হলো সেক্স। আর জেন্ডার কি? জেন্ডার হলো যখন সমাজ বলতে কে? সমাজের বিভিন্ন মানুষজন, সমাজের রীতিনীতি, যখন সমাজ এটা তোমার উপরে চাপিয়ে দেবে যে যেহেতু তুমি একটা মেল বা যেহেতু তুমি একটা ফিমেল, ওই জন্য তোমাকেই শুধুমাত্র বাড়ির কুকিং, রান্না বান্না করতে হবে, তুমি বাইরে কাজ করতে পারবে না। আর যেহেতু তুমি একটা ছেলে, ওই জন্য তুমি বাড়ির বাইরে কাজ করবে, বাড়ির ভিতরে তুমি রান্নাবান্না করবে না। এই যে সমাজ বিভিন্ন তাদের নিয়ম চাপিয়ে দেয় আমাদের উপরে, এটাই হলো জেন্ডার। অর্থাৎ জেন্ডার কি? জেন্ডার চোখে দেখা যায় না, জেন্ডার অনুভব করতে হয়। কেমন? ছেলে আর মেয়ের মধ্যে যে পার্থক্য করা, যে মেয়েরা এই কাজগুলি করবে, ছেলেরা এই কাজগুলি করবে, এগুলিকে বলা হয় জেন্ডার। তাহলে একটা প্রশ্ন একটা কথাই ভাবে, একটাতেই ক্লিয়ার হয়ে যাবে উত্তর, পরীক্ষায় পড়বে। সেক্স হলো বায়োলজিক্যাল টার্ম, যেটা তোমার শরীরের মধ্যে রয়েছে। বর্তমানে তো সেক্স চেঞ্জ করা যায়, কিন্তু আমি ন্যাচারালি বলছি আর কি, এটা হলো বায়োলজিক্যাল সেক্স। আর জেন্ডার হলো কি? যে সমাজ তোমাকে যে কাজগুলি করার জন্য ফোর্স করে, জোর দেয়। তুমি মেয়ে রাত 12টার সময় বের হতে পারবে না, আমি ছেলে আমি রাত 2টোতেও বের হতে পারবো। এই যে বিভিন্ন নিয়ম, এইগুলিকে আমরা বলে থাকি জেন্ডার। অর্থাৎ সমাজের বিভিন্ন যে প্রেশার, বিভিন্ন যে চাপগুলি দেওয়া হয়, এটাকেই বলা হয় জেন্ডার, মানে জেন্ডারদের ওপরে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে জেন্ডার কি বুঝতে পারলাম? জেন্ডার যেখানেই সোসাইটি কথাটা থাকবে সেখানেই হবে জেন্ডার, আর যেখানেই বায়োলজিক্যাল এই কথাটা থাকবে সেটাই হয়ে যাবে আমাদের সেক্স। ঠিক আছে, তাহলে সামাজিকীকরণে আমরা এই সমস্ত টার্মগুলি শিখি। তারপর রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ নিজের ইমোশনকে কন্ট্রোল করা। এই যে বলি, এখানেও আমি লিখে দিয়েছি, দেখো যে সেক্স হলো বায়োলজিক্যাল, ঠিক আছে,
বায়োলজিক্যাল অর্থাৎ তোমার শরীরের মধ্যে যেটা রয়েছে, তোমার শরীরের মধ্যে যেটা রয়েছে এটা হলো সেক্স। আর জেন্ডার কি, যেটা সোসাইটি অর্থাৎ যেটা সমাজ তোমার উপরে চাপিয়ে দেয় জোর করে, সেটাই হলো সেক্স, জেন্ডার। জেন্ডার। চলো একটা কোয়েশ্চেন আছে, তাহলে আনসার করো দেখি। একটা কোয়েশ্চেন আছে, তাড়াতাড়ি আনসার করার টাইম দেওয়া হলো। পড়ো কোয়েশ্চেনটা। হুইচ ডেভেলপমেন্ট ফোকাসেস অন হাউ চিলড্রেন লার্ন অ্যান্ড প্রসেস ইনফরমেশন ডিউরিং দেয়ার সেন্সেস। বলছেন নিচের এই কোন ডেভেলপমেন্টটা ফোকাস করে যে ছেলেরা কীভাবে লার্ন করে এবং কীভাবে সেন্সের মাধ্যমে ইনফরমেশনগুলিকে ব্যবহার করে, রেজিস্টারিং ইনফরমেশন ইন দেয়ার মাইন্ড অ্যান্ড এফিশিয়েন্টলি টেকিং ইট ব্যাক ফ্রম দেয়ার মেমোরি, এবং মেমোরি থেকে সেটাকে নেয়। মানে কোনো জিনিস তুমি প্রথমে মেমোরিতে সেভ করো, আবার আজকে আমি তোমাকে শেখালাম 2 + 3 হলো 5, এটা মনের মধ্যে সেভ করে দিলে, কালকে আবার এখান থেকে আমাকে বলে দিলে যে হ্যাঁ স্যার 2 + 3 5 হয়। বাংলায় দেখাচ্ছি যে বিকাশ শিশুদের কীভাবে ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য শেখে সেই প্রক্রিয়া এবং মস্তিষ্কের মধ্যে নিবন্ধ করে এবং স্মৃতি থেকে দক্ষতার সাথে। এক কথায় এত পড়ার দরকারই নেই, যেখানে তুমি মেমোরি টার্মটা যেখানেই পেয়েছো, এটা কোন কোন ধরনের ডেভেলপমেন্ট হবে বলো? কগনিটিভ, সোশ্যাল, ফিজিক্যাল নাকি ল্যাঙ্গুয়েজ? মেমোরি টার্ম কোথায় ছিল মনে করো তো? মেমোরি টার্মটা কোথায় ছিল? খুব পরিষ্কারভাবেই মনে পড়ছে কিন্তু আমার। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ মেমোরি, ব্যাস। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট, কোনো জায়গায় নেই আর ডাউটের। তাহলে উত্তর কী হয়ে গেল আমাদের? নান আদার দেন কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ তোমার কোনো জিনিস তুমি তোমার মেমোরিতে সেভ করে নিলে, মেমোরি থেকেই পরবর্তীকালে আবার কাজে লাগালে, এটাকেই বলা হবে কগনিটিভ ডেভেলপমেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এটা আগেরটা কি বলা রয়েছে? এটা আগেরটাই করা রয়েছে। চলো দ্বিতীয় কোয়েশ্চেন দেখি। চলো কোয়েশ্চেন নাম্বার 2 বলো। তোমরা পড়ে কমেন্টে উত্তর করো, আমি পরে চেক তো করবোই আমি। তোমরাই পড়ো উত্তরটা, একটু পানি খেয়ে নিই, তোমরাই করো। দেখো আসলে বাড়িতে নেই বলে ক্লাস নিতে একটু অসুবিধা হচ্ছে এই 2 দিন। দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? এ স্টেজ ইন ডেভেলপমেন্ট, এটা হলো ডেভেলপমেন্টের একটা স্টেজ, হোয়েন অ্যান অর্গানিজম ক্যান মোস্ট র্যাপিডলি অ্যাকোয়ার আ পার্টিকুলার স্কিল আর ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড। বলছে এটা একটা ডেভেলপমেন্টেরই একটা স্টেজ, যখন অ্যান অর্গানিজম ক্যান মোস্ট র্যাপিডলি অ্যাকোয়ার আ পার্টিকুলার স্কিল, একটা নির্দিষ্ট স্কিলকে বা ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যকে যখন সে গ্রহণ করে তার বিভিন্ন অর্গানিজম অর্থাৎ দেহের বিভিন্ন অর্গ্যান দিয়ে। এটা কোন স্টেজে বলো? বলছে যে এটা উন্নয়ন নয়, হ্যাঁ এটা যে বিকাশ হবে, বাংলাটা এটা হবে যে বিকাশ। যে বিকাশের পর্যায়ে একটা জীব সবচেয়ে দ্রুত বিভিন্ন দক্ষতা বৈশিষ্ট্যগুলিকে অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে পারে, সেটা কোন পিরিয়ডে হয়? পারবে তোমরা এটা? আচ্ছা এটা তোমাদের আই থিঙ্ক তোমরা এটা না পারতেও পারো, যেহেতু তোমাদের জিন পেঁয়াজে করানো হয়নি এখনো পর্যন্ত। বলো 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 দাদা, কিছু বলবে? ও যেহেতু জিন পেঁয়াজ এখনও করানো হয়নি, ওই জন্য এটা এখন তোমাদের না হতেও পারে। আনসারটা বলে দিচ্ছি, আমাদের সবচেয়ে বেশি আমাদের যে কোনো অর্গানিজম কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে বা গ্রহণ করতে পারে সেটা হলো সেনসিটিভ পিরিয়ডে, ঠিক আছে? সেনসিটিভ পিরিয়ডে। এটা তোমরা জিন পেঁয়াজে হলে আরও ভালো করে বুঝতে পারতে। এটা তাহলে আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন তোমাদের কাছে এখন। চলো এরপরে আমরা পড়ব কি? আমরা পড়ব টেলিগ্রাফিক স্পিচ। টেলিগ্রাফিক স্পিচ বলার কিছুই নেই। একটা শিশু যখন 18 থেকে 24 মাস অর্থাৎ 1.5 থেকে 2 ইয়ার্সের ভিতরে
18 থেকে 24 মাস বা 1.5 থেকে 2 বছরের ভিতরে একটা শিশু যখন থাকে সেই বয়সকে বলা হয় টেলিগ্রাফিক স্টেজ। 18 থেকে 24 মাসের ভিতরে বয়সের ছেলেদেরকে বলা হয় টেলিগ্রাফিক মানে এমন একটা স্টেজে রয়েছে, সেই স্টেজে তারা যে রকমের কথাবার্তা বলে সেটাকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। কি বলা হয়? টেলিগ্রাফিক স্পিচ। তাহলে আসলে টেলিগ্রাফিক স্পিচ কি? চিলড্রেন বিগিন টু স্টার্ট কম্বাইন ওয়ার্ডস, অর্থাৎ যখন তারা এই যে ছোটোবেলায় তারা কি বলে, প্রথমে বলে বাপ বাপ বলে, তারপরে হয় মাম মাম, তাই তো। তো এই দুটো শব্দ মিলিয়ে যখন নতুন কোনো শব্দ তারা তৈরি করতে শেখে, অর্থাৎ কম্বাইন ওয়ার্ডস, যখন তারা বিভিন্ন ওয়ার্ডগুলিকে কম্বাইন করতে থাকে, সংযুক্ত করতে থাকে ইনটু শর্ট সেন্টেন্স এবং ছোট্ট ছোট্ট বাক্যের মধ্যে অ্যাপ্লাই করতে পারে ভাইল স্পিকিং, যখন তারা কথা বলছে, এইটা কি আমরা বলে দেবো টেলিগ্রাফিক স্পিচ। কি বলে দেবো? টেলিগ্রাফিক স্পিচ। তাহলে এক কথায় টেলিগ্রাফিক স্পিচ কি? যখন একটা শিশুর বয়স হবে 1.5 বছর থেকে 2 বছরের ভিতরে, সেই সময়ে তারা বিভিন্ন স্মল ওয়ার্ডগুলিকে নিয়ে কম্বাইন করবে এবং কম্বাইন করার পরে তারা একটা নিউ সেন্টেন্স বানাবে বা একটা শর্ট, খুব ছোট্ট ছোট্ট তারা বাক্য বলতে পারবে, তারা শর্ট সেন্টেন্স বানাবে। এটা কি আমরা বলবো টেলিগ্রাফিক স্পিচ, বা বাংলা টার্ম জানা নেই আমার, টেলিগ্রাফিক স্পিচ মাথায় রাখবে, বাংলাতে এই অপশানটাই থাকবে। তারপর দেখি স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজগুলিকে দেওয়া হয়েছে কার দ্বারা? প্রফেসর স্মিথ। এটা বোঝার কিছুই নেই, একটা নোটস বানিয়ে নেবে, কারণ এটা তোমরা পরবর্তীকালে তোমরা যখন টেস্ট দেবে দেখবে কোনো টেস্টে তোমরা এটা পাবে, ঠিক তখন দেখবে তোমরা এটা হেল্প হবে। তাহলে কি বললাম? যে ল্যাঙ্গুয়েজের বিকাশের বিভিন্ন স্টেজ হয়, সেই স্টেজগুলিকে প্রদান করা হয়েছে কার দ্বারা? প্রফেসর স্মিথের দ্বারা। ঠিক আছে, তোমরা এটা নোটস বানিয়ে নেবে, নিজেদের নোটস এটাকে ইনক্লুড করে নেবে। নেক্সট দেখি আমরা, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, তো আমি আর পড়াচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি যে যখন একটা শিশুর মাথা থেকে হেড, পরিষ্কার করে লিখি, যখন একটা শিশু হেড থেকে টো মানে পায়ের পাতা, এই ডেভেলপমেন্ট যখন হবে তখন সেটাকে আমরা বলবো সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট। সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট, এটা DI হতো, সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট। আর যখনই একটা শিশুর এই সেন্টার থেকে পেরিফেরা, সেন্টার, তাহলে এটা এর সঙ্গে, ঠিক আছে, এটা হলো এইটার সঙ্গে। আর যখনই একটা শিশু সেন্টার থেকে পেরিফেরা, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি, বাংলাটা লিখে দিচ্ছি আমি, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি, বৃত্তের পরিধি হয় না বাইরের দিকে, এই যে এই বাইরের দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে, এই ধরনের ডেভেলপমেন্ট যখনই হবে তখনই আমরা সেটাকে বলবো প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, ডি ফর ডেভেলপমেন্ট, ঠিক আছে, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। তাহলে এটা হয়ে গেল আমার একটা, এই কনসেপ্ট হয়ে গেল এটার সঙ্গে এর কনসেপ্ট, ঠিক আছে, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। যদি বাংলাটা বলো একবার পড়িয়ে দিচ্ছি, দেখো বলা হয়েছে সেফালোকর্ডিয়াল ডেভেলপমেন্ট বলতে বোঝায় মাথা থেকে পায়ের দিকে যখনই একটা বৃদ্ধি হয় শিশুর, ঠিক আছে। আর প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়? যখন শরীরের অভ্যন্তরীণ কেন্দ্র থেকে শরীরের বাহ্যিক অংশের দিকে, একই মানে, ঠিক আছে, প্রক্সিমোডিস্টাল। তাহলে এটা তোমরা জেনে গিয়েছো অলরেডি, ধরার আর কোনো যুক্তি হয় না, অলরেডি জানো যে হেড থেকে টো হলে এটাকে বলবো আমরা, আচ্ছা তোমরাই লেখো, তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, চলো। আর বানানটা সঠিক লিখবে তোমরা, প্রত্যেকে ভুলভাল বানান লেখো। দেখো এবার তাহলে দেখব যে ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ, আর লার্নিং অর্থাৎ আমাদের শিক্ষণ। তো এই বিকাশ আর শিক্ষণের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? মাথায় রাখবো আমরা যে আগে আমাদের খুব ভালো করে ডেভেলপ হতে হবে, তবেই না আমরা কিছু শিখতে পারবো। যেমন তোমরা জিনিসটা বুঝতে পারলে না, যেমন ধরো আমি যদি এই মুহূর্তে একটা ক্লাস 2 এর ছেলেকে আমি যদি জিন পেঁয়াজের থিওরি বোঝাতে যাই, কি বোঝাতে যাই? জিন পেঁয়াজের থিওরি, তো সে কি বুঝতে পারবে জিন পেঁয়াজের থিওরি? নিশ্চয়ই বুঝতে পারবে না। কেন পারবে না? কারণ তার কগনিটিভ ডেভেলপমেন্ট এখনও সেই লেভেলের হয়নি। কারণ কি?
কারণ তার কগনিটিভ ডেভেলপমেন্ট এখনও সেই লেভেলে হয়নি, তো সে এখন এই পরিমাণ লার্নিং করার অর্থাৎ শিক্ষা গ্রহণ করার জন্যে উপযুক্ত নয়। বুঝা গেল? তাহলে আমরা কি দেখলাম যে আগে সেই মতো মেন্টালি ডেভেলপমেন্ট আসতে হবে। শুধু মেন্টালি কেন, মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, ইমোশনালি হতে পারে, এই সমস্ত ডেভেলপমেন্ট হতে হবে, তারপরেই সে বিভিন্ন রকমের লার্নিং করতে পারবে, বিভিন্ন রকমের জিনিস সে শিখতে পারবে। যেমন নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, একটু বড় করে লেখাটাকে দেখো, এখানে কি বলা হয়েছে যে লার্নিং বা শিখন আমাদের বিভিন্ন প্রয়োজনীয় বিকাশ বা ডেভেলপমেন্টকে, বিভিন্ন ক্ষেত্রের ডেভেলপমেন্ট, যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল, আচ্ছা এই মেন্টাল ডেভেলপমেন্ট কি কিন্তু আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলে থাকি। মেন্টাল ডেভেলপমেন্টই কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট, মাথায় রাখবে এটা, ঠিক আছে? তাহলে আমাদের বিভিন্ন ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শারীরিক ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপর রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, লিঙ্গুইস্টিক মানে ভাষার বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট মানে নৈতিক বিকাশ, তারপরে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে সামাজিক বিকাশ। এই সমস্ত বিকাশ ঘটাতে হেল্প করে কে? শিখন। তাহলে আগে সেই মতো যেমন কি সামওয়ানস লার্নিং ইজ ডিপেন্ড, কোনো একজনের বা কোনো একটা শিশুর লার্নিং বা শিখন, সে কি শিখবে সেই শিক্ষণটা ডিপেন্ড করছে কার উপরে? অন দেয়ার লেভেল অফ ডেভেলপমেন্ট, তার বিকাশের এখন স্তরটা কি। যেমন আমরা জানি ফিজিক্যাল পিসিএস এক্সাম, ফিজিক্যাল হলে 1 নম্বর ডেভেলপমেন্ট হয়, সবার প্রথমে শারীরিক বিকাশ হয়, তারপরে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তারপরে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, এবং সবার শেষে 4 নম্বর স্টেজ হয় আমাদের। এইভাবেই চলে কিন্তু আমাদের ক্রমটা। 4 নম্বরের স্টেজ হলো আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট। তো এই যে 4টে স্টেজ রয়েছে, এই 4টে স্টেজ এই পরপরই বিকাশ হতে থাকে। এই যে লেভেল, তো একজন কি শিখবে কি শিখবে না সেটা নির্ভর করে দেয়ার লেভেল অন দেয়ার লেভেল অফ ডেভেলপমেন্ট, তারা ডেভেলপমেন্টের কোন লেভেলে আছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে লার্নিং আর ডেভেলপমেন্ট পুরো ডিপেন্ডেন্টলি একে অপরের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এটাকে সাইড করে দিই, মুছবো না। লে বাবা, ওয়েট, দাঁড়াও, ঠিক আছে, যা হলো। দেখো পরের স্টেপটা কি রয়েছে, বুঝতে হবে, কিছু করার নেই। পরেরটা কি রয়েছে আমাদের, পরেরটা বলেছে ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেওয়া হয়, যেমন চিলড্রেন ক্যান অনলি লার্ন কনসেপ্ট দ্যাট ফিট দেয়ার কগনিটিভ লেভেল, শিশুরা শুধুমাত্র সেইটুকু জিনিসই লার্ন করতে পারবে, সেইটুকু জিনিসই তারা শিখতে পারবে যেটুকু তাদের কগনিটিভ ডেভেলপমেন্টে ফিট হচ্ছে। একই নিয়ম, আমি ক্লাস 2 এর একটা ছেলেকে, যার এখনও যথেষ্ট কগনিটিভ ডেভেলপমেন্ট হয়নি, সে বুঝতে পারে না অত কিছু, অত কল্পনা শক্তি নেই, সে কী করে বুঝবে জিন পিয়াজের থিওরি? বুঝে গেল? তাহলে ডেভেলপমেন্ট আর লার্নিংয়ের মধ্যে একটা সরাসরি সম্পর্ক, দে আর ইন্টার রিলেটেড, একে অপরের সঙ্গে তারা কি সম্পর্কযুক্ত, ঠিক আছে? চলো বেশ, এবার এখানে আমরা দেখব যে কোন কোন বয়সে কতগুলি ভোকাবুলারি বলে। এটা তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে, তোমাদের এটা হোমওয়ার্ক, এটা তোমাদেরকে আগেই পড়িয়ে দেওয়া হয়েছে, এটা তোমাদেরকে আগেই পড়িয়ে দেবে। তোমরা একটা কাজ করো তো, বলো দেখি এখনই একবার, বলো দেখি, 1 বছর বয়সে শিশুরা, 1 বছর বয়সে, দেখো 1 বছর বয়সে একটা শিশু কতগুলি ওয়ার্ড বলতে পারে, কমেন্টে জানাবে। 2 বছর বয়সে কতগুলি, কমেন্টে জানাবে। 3 বছর বয়সে তারা কতগুলি ওয়ার্ড বলতে পারে, 4 বছরে কতগুলি, 5 বছরে কতগুলি, 6 বছরে কতগুলি। যদি দেখি আমরা দেখব যে 1 বছর বয়সে তারা মেনলি 3টে বা 2টো ওয়ার্ড বলতে পারে, ঠিক আছে? 2 বছর বয়সে তারা 272টা ওয়ার্ড বলতে পারবে। 3 বছরে দেখো 3-এর কিউব করে দাও, 3-এর কিউব মানে 9, তাহলে 900টা ওয়ার্ড। 4 বছরে, সরি কিউব কেন, 3-এর স্কোয়ার, কিউব বলে ফেললাম, 3-এর স্কোয়ার মানে 9 মানে 900, 4-এর স্কোয়ার 16 মানে 1600টা ওয়ার্ড বলতে পারবে। 5-এর 4 গুণ মানে 2000 মানে 2072টা ওয়ার্ড বলতে পারবে। আর 6 বছরে তারা 8000টি মতো শব্দ বলতে পারবে। এগুলো কিছু করার নেই, মুখস্থ করতে হবে। তারপরে রয়েছে যে কোন স্টেজে ল্যাঙ্গুয়েজের কেমন ডেভেলপমেন্ট হয়, এটাও আগে করিয়েছি, তাও বলে দিচ্ছি। ক্রাইং, কান্নাকাটির স্টেজ, মানে তারা কান্নাকাটি করতে পারে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। কুইং, অর্থাৎ কুইং এর বাংলা কি বলবো, কুইং মানে হলো একটা শব্দ আর কি, তো এই কুইং তারা করতে পারে
3 থেকে 5 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। তো কুইং তারা করতে পারবে 3 থেকে 5 মাস বয়স পর্যন্ত, এটাকে বলা হয় প্যারালিঙ্গুইস্টিক স্টেজ। মনে থাকবে, কুইং তারা করতে পারে 3 থেকে 5 মাস বয়স পর্যন্ত, এটাকে বলা হয় প্যারালিঙ্গুইস্টিক স্টেজ। তারপর রয়েছে ব্যাবলিং, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা বলি, একটা বাচ্চারা আওয়াজ করে না, বাব বাব, তারপরে মাম মাম, এরকম আওয়াজ করে। এই যে ওয়ার্ডগুলি হয়, মাম মাম, দাদ দাদ, বাব বাব, এই যে দাদ দাদ, এই যে আওয়াজগুলি হয়, এগুলিকে বলা হয় ব্যাবলিং। এটা হয় 6 থেকে 8 মাস বয়স পর্যন্ত, ঠিক আছে। একটা ওয়ার্ড বলে তারা, একটু আগেই দেখলাম আমরা, 1 বছর বয়স পর্যন্ত, এটাকে বলা হয় 9 মাস বা 9 মাস থেকে 1.5 বছর, অর্থাৎ 1 বছর বয়সের আশেপাশে, এটাকে বলা হয় হোলোস্ট্রফিক। যেটা দেখতে পাচ্ছ না, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এবার দেখতে পাচ্ছ আশা করি, এটাকে বলা হয় হোলোফ্রাস্টিক ফেজ বলা হয় এটাকে। তারপর রয়েছে দুটো ওয়ার্ড তারা বলবে, এটাকে বলা হবে টেলিগ্রাফিক স্পিচ। একটু আগেই পড়ালাম এটা, টেলিগ্রাফিক স্পিচ। 1.5 থেকে 2 বছর বয়স, 18 মাস থেকে 24 মাস। আর প্রি স্কুলের স্টেজ বলা হয় 3 থেকে 5 বছর, এখনও তারা স্কুলে পৌঁছায়নি, ঠিক আছে। এই ছিল, আচ্ছা এটা আমি আবার একবার নোটস বানিয়ে রেখে ফেলেছি আর কি, যাই হোক একই ইনফরমেশন বারবার দেওয়া রয়েছে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, বুঝতে পারলে। তাহলে আমাদের সম্পূর্ণ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে একটা খুব বড় একটা টপিক, এই টপিকটা আজ আমাদের কমপ্লিট হলো। এই ক্লাসটি নিয়ে মানে অর্থাৎ এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কোয়েশ্চেন অ্যান্ড আনসার, গত বছরে কী কী এসছে সেগুলি আমরা আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ। নোটস বানিয়ে নেবে ঠিক মতো।